নিজের স্বামীর প্রতি দুর্বল হবে না তো কার প্রতি হবে? আর তুমি ভালোবাসা প্রকাশ করলে সেটা ফেঁকে হবে কেন? সেটা তুমি প্রকাশ না করলে কিভাবে বুঝবে? যে প্রকাশ করলাম আমি আপনার প্রতি ভীষণ দুর্বল হয়ে পড়েছি, ভীষণ ভালোবাসো কি আমি জানি না, তবে আপনাকে আমি প্রতিটি ক্ষণে ক্ষণে অনুভব করি। রিফাত খানিকক্ষণ চুপ করে রইল। ফের বলো, জানো আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি আনন্দে। বিশ্বাস ছিল তুমি আমাকে ভালোবাসবে, সেদিনটা আজ তুমি স্বীকার করেছো। নিজের বুকে অনন্যার মাথাটা চেপে ধরে বলো, শুনতে পাচ্ছ এই হৃদয়ের ডাকগুলো? মন দিয়ে শুনে দেখো, নিজের স্পন্দন কী নামে চলে বুঝতে পারছো তুমি? তারা সবাই মিলে রাতের আকাশ দেখে, সকালে সিক্ত আকাশে বিলিয়ে দেয়। অনন্যার দিনগুলো স্বপ্নের মতো কাটছে। শ্বশুরবাড়িতে তার স্থান যেন সবার উপরে, সবাই তাকে মাথায় করে রাখছে, তার মতো করে মাঝে মাঝে শাসন করেছে। রিফাতের বাড়িতে এসে অনন্যা যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। প্রিয় বান্ধবীর সঙ্গে মন খুলে সময় কাটাচ্ছে। চিন্তা নেই, সংশয় নেই, বন্ধুর মতো শ্বশুর শাশুড়ি, বউ পাগল স্বামী। সকালে সবাই একসঙ্গে নাস্তার টেবিলে নাস্তা করে আলাপ আলোচনা করে, হাসিটা করে। দুপুরে খাবার টেবিলে অনন্যা রিফাতের দুজন তাদের কর্মস্থল থেকে 15 দিনের ছুটি আর্জি করেছিল। তাদের আর্জি মঞ্জুর করেছিল, তাদের আর্জি মঞ্জুর হয়েছিল। অনন্যা ছুটি কনফার্ম করে তার মেস ছেড়ে দিয়ে তবে বাড়ি গিয়েছিল। অনন্যা তার শ্বশুর শাশুড়ি আর স্বামীকে জিজ্ঞেস করেছিল সে তার চাকরিটা ছেড়ে দেবে কিনা, তার চাকরি নিয়ে তাদের কোনো আপত্তি আছে কিনা। অনন্যার এমন প্রশ্নে তারা গিয়েছিল, তাদের উত্তর ছিল, তোমার পেশাটা অত্যন্ত সম্মানজনক একটা পেশা, কোনো কারণ ছাড়া এমন পেশা ছেড়ে দেওয়ার কথা কেউ বলে? তোমার যদি কখনো মনে হয় তুমি এর থেকে বেটার কোনো কিছু পেয়ে গেছো, এটাতে তোমার আর হচ্ছে না, অথবা তুমি পেরে উঠছো না, তুমি না হয় সিদ্ধান্ত নেবে। আমরা সবাই তোমার পাশে আছি ভালো পরামর্শ দেওয়ার জন্য। ব্যাস, অনন্যার ভিতরে আর কোনো সংশয় রইল না। আগামী এক সপ্তাহ অনন্যাকে নিয়ে ঘোরাঘুরি করার প্ল্যান করেছে। তারা কক্সবাজার বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্ল্যানটা অবশ্যই রিফাতের। পরিবারের বাকি সদস্যরা রিফাতের সিদ্ধান্তে একমত। এখনই তাদের ঘোরাঘুরি করার সময়, একে অপরকে জানা বোঝার সময়, একে অপরকে সময় দেওয়ার এখনই তো দিন। তারা অনেক সময় কাটালো, নিজেদের অনেক সময় দিল। 6 দিন কক্সবাজারে কাটিয়ে ফিরে এসেছে কর্মজীবনে। রাজীবের মা রুকসানা মেয়ের বাড়িতে থাকতেন প্রায় বছর হয়ে এলো। যদিও রিহানা তার স্বামীর কোনো সমস্যা নেই রুকসানাকে নিয়ে, তবু পাড়া প্রতিবেশীদের মুখও তো আর বন্ধ করাই রাখা যায় না। মেয়ের বাড়িতে মা পড়ে থাকে, এটা সমাজের কিছু মানুষ ভালো চোখে দেখে না। ভিখারি মহিলারা এলেও মাঝে মধ্যে জিজ্ঞেস করে বসে, আপনি এই মেয়ের বাড়িতে থাকেন, আপনার ছেলে নেই? তখন রুকসানার লজ্জায় মরি অবস্থা। যদিও রিহানা এমনটা শুনে সাথে সাথে জবাব দিয়ে দেয়, আমার মা আমার বাড়িতে থাকে, তাতে আপনার কি সমস্যা? তবুও রুকসানা নিজেকে নিয়ে বোঝাতে পারে না। ছেলেকে ফোন করলো, আজকাল ছেলে ভীষণ ব্যস্ত। ছেলের বউ কখনোই তার সঙ্গে কথা বলে না। তার যে একটা নাতি আছে সেটাও ভুলে গেছে, বসে আছে মাঝে মধ্যে, সে কখনই তার সঙ্গে কথা বলে না। তখন তার মনে পড়ে অনন্যার কথা। মেয়েটা তাকে সারাদিন আম্মা আম্মা করে, একটুখানি বোঝ হবার পর থেকেই তার সেবা যত্ন করতো। যখন থেকে বুঝতে পারতো অনন্যা তাকে ভীষণ ভীষণ ভীষণভাবে ভালোবাসে, যেন অনন্যার এই সমস্ত সেবা যত্ন সবসময় বহাল থাকে। শাশুড়ি নামের উপরে ভয় হয়, কখনো অবাধ্য হওয়ার সাহস পায় না। অথচ তখন সে মেয়েটার সঙ্গে অন্যায় চালিয়ে যাচ্ছিল। মেয়ের বাড়িতে মাস 6 কাটিয়েই তার বারবার মনে পড়তে থাকছিল অনন্যার কথা। এটা এখন কি করেছে? সেদিন রিহানা বিয়ে বাড়ি থেকে পর যখন বিয়ে বাড়ির গল্প করছিল, অজান্তে তার চোখ থেকে পানি পড়ছিল। এইভাবে চোখের পানি পড়ার কারণ সে খুঁজে পাচ্ছিল না। তখন তো ভীষণ রাগ হয়েছিল, এত কথা বলার সাহস পায় কোথায়? ইচ্ছে করছিল মেয়েটাকে থাপ্পড় মেরে দেয়, অথচ মেয়েটা তার নিত্যদিনের সঙ্গী ছিল। মেয়েটা যেন সেদিন তার কান্না করা উচিত ছিল। সেদিন মনে মনে সে ভীষণ রাগ করেছিল তার ছেলের বউকে পেয়ে। এখন তারা কোথায়? এখন যখন মেয়েটা অন্যের বাড়িতে সতী হওয়ার সার্টিফিকেট পেল, তখন কেন তার চোখে পানি এলো? সে ব্যর্থ বলে নাকি হিংসায়? পরক্ষণই রুকসানা আঁতকে ওঠে, না, হিংসে করে তো সে আজ সব খুইয়ে বসেছে। একে নিয়ে তো তার বড্ড গর্ব ছিল, অহংকার ছিল। কই সেই ছেলে এখন? সে তো মাকে মনেও করে না। মাস গেলে 2-4 টাকা পাঠায়, বাকিটা নাকি সব সঞ্চয় করে। করুক, তাতে তো কোনো সমস্যা নেই রোকসানার। কত ছেলেরাই বা তো মাকে এদের কাছে নিয়ে যায়, মায়ের যত কত আইসির ব্যবস্থা করে, মায়ের জন্য দেশে ফিরে আসে। কই তার ছেলে কেন কিছু করছে না? সে তো মেয়ের বাড়িতে পড়ে রয়েছে, মেয়ে ছাড়া তো তাকে কেউ ফিরেও দেখছে না। কল্পনা করে তার ছেলের এই অন্যায় যদি সে প্রতিবাদ করতো, তাহলে তার জীবনটা ঠিক কেমন হতো। তবে তার সেই কল্পনার ধুলো কমে আছে, সে কল্পনার কোনো অস্তিত্ব খুঁজে পায় না। তার মনে পড়ে যায় সেই শেষ 2-3টি বছরে সে অনন্যার সঙ্গে ঠিক কেমন ব্যবহার করেছিল। ঠিক
সময় খাবার না পেলে অনন্যার সঙ্গে সে রাগারাগি করতো। কখনো কখনো ক্লাস থেকে একটু দেরি হলে সে অন্যের কাছে কৈফিয়ত চাইতো। অথচ মেয়েটা কেউ ছিল না কথাগুলো শেয়ার করার। শ্বশুরবাড়ির কথা বাবার বাড়িতে না বলার জন্য কত ঝামেলা করতো, মেয়েটা ভুলেও তা করতো না। স্বামী কাছে না পেয়ে অন্য ছেলের সঙ্গে সম্পর্ক করছেই না, এই নিয়েও সে দুবার কথা শুনিয়েছিল। অথচ মেয়েটা ছিল কতটা অসহায়। আজ তার অপরাধবোধ ঘুরে ঘুরে খাচ্ছে তাকে। অথচ মেয়েটার কোনো অপরাধ নেই, সে ছিল ভুক্তভোগী। আজ আল্লাহ তাকে তার প্রতিদান দিয়েছে। রাত গভীর হলে যেমন চারপাশে কালো অন্ধকারে ঘিরে ধরে, ঠিক তেমনি রুকসানার বুকের ভেতর আজকাল অনুশাসনে ঘিরে রয়েছে। মেয়ের বাড়ির ছাদটা আজকাল তার কাছে ভীষণ কষ্টের স্থান। অনন্যার কথা আজকাল তার প্রায়শই মনে পড়ে। আর সে বুঝতে পারছে ক্ষমতা দেখানোর নেশায়, শাশুড়ি নামক ভয়ে আটকে রাখার নেশায় একটা নিষ্পাপ মনের মেয়ের তো সমানে কঠিন আঘাত দিয়ে ফেলেছে। আজ যখন তার নিজের ছেলে তাকে ভুলে বসেছে, তখন বুঝতে পারছে আসলে মেয়েটার সঙ্গে সে কী করেছে। সে বারবার ভেবে ফিরে মেয়েটার সঙ্গ যদি সে অন্যটা না করতো, তাহলে আজ তার জীবনটা ঠিক কেমন হতো। তাহলে কি তার ছেলে মনে রাখতো তাকে, নাকি অন্য কোনোভাবে সে ভালো থাকতো। আর সে নিজের ভুল বুঝতে পারছে। তার ইচ্ছে করছে মেয়েটার সঙ্গে একটুখানি কথা বলতে, একবার ক্ষমা শক্ত বা উচ্চারণ করতে। রুকসানা অনন্যার নাম্বারটা তার ফোনে তুলে বারবার সেটাকে চোখ বুলায়। বারবার ডায়াল বাটনে টাচ করতে গিয়েও আবার আঙুলটা সরিয়ে নেয়। কী বলবে সে মেয়েটাকে। আর ভিতরে দুঃসত্তা কেঁপে হয়ে একসত্তা জানায় মেয়েটা সুখে আছে, যেভাবে আছে সেভাবেই থাকতে দে। তাকে ফের অতীতের স্মৃতিগুলো মনে করিয়ে নিজেকে ছোট করিস না, মেয়েটাকেও কষ্ট দিস না। আরেক সত্তা জানায় একবার ফোন করে ক্ষমা চেয়ে নে, স্বস্তি পাবে। অন্ধকারের মাঝে মধ্যে কারোর জন্য ভীষণ কষ্ট হয়, ভীষণ একলা অনুভব করায়, যেমনটা রুকসানা রয়েছে। একটা সময় অনন্যা করতো হয়তো। আবার কারো কাছে মাঝে মাঝে অন্ধকার রাত ভীষণ সিগ্ধ মনে হয়, ভীষণ একান্ত মনে হয়, যেমনটা অনন্যা রিফাতের মনে হচ্ছে। রিফাত তার বারান্দার জন্য একটা দোলনা কিনে এনেছে। গভীর রাতে যখন আকাশের চাঁদ তারা খেলা করে বেড়ায়, তখন তারাও সেই দোলনায় বসে তারা দোল খায় আর রাতে সিগ্ধতা অনুভব করে। আজও তার ব্যতিক্রম হয়নি। দোলনার এক পাশে অনন্যা বসে রয়েছে, তার কোলে মাথা দিয়ে শুয়ে রয়েছে রিফাত। অনন্যা রিফাতের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, চুল টেনে দিচ্ছে। চোখ বন্ধ করে অনুভব করছে তার প্রিয় নারীর যত্নগুলো। অনন্যা রিফাতের বন্ধ চোখ জোড়া তাকিয়ে থাকতে থাকতে হারিয়ে গেছে ফেলে আসা দিনগুলোয়। কক্সবাজারের স্মৃতিগুলো এখনো চোখের পাতায় ভাসছে। ঢেউয়ের তালে তালে সমুদ্রের গর্জন। রিফাতের হাত ধরে সেই ঢেউয়ের পা ভেজানো ভোরের আলো ফোটার আগেই অন্ধকারে থাকতে রিফাতের হাত ধরে সমুদ্র পাড়ে হাঁটতে হাঁটতে ভোরের আলো ফোটার দৃশ্য অনুভব করা। আবার শেষ বিকেলে একসাথে হাঁটতে হাঁটতে সন্ধ্যার সিগ্ধ বাতাস অনুভব করা। রিফাতের সঙ্গে সময় কাটিয়ে সে মানুষটাকে দেখে ক্ষণে ক্ষণে অবাক হয়। অনন্যার মনে হয় মানুষটা যেন তার সামনে একটা খোলা বই, তাকে মন দিয়ে দেখলেই পড়ে ফেলা যায়। রিফাতের সঙ্গে সময় কাটিয়ে এসে বুঝতে পেরেছে ভালোবাসা শুধু অনুভব নয়, যত্ন, সম্মান, ভরসা, নিরাপত্তার স্থান। অনন্যা ফেলে আসা দিনগুলোর স্মৃতিচারণ করতে করতে খেয়াল করেনি যে রিফাত তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অনন্যার মধুমাখা স্মৃতিগুলো তার মুখে মিষ্টি মুচকি হাসি এনে দিচ্ছে। রিফাত এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার স্ত্রীর সেই মিষ্টি হাসির দিকে। রিফাত ভাবছে মেয়েটা যে কতটা কষ্ট পেয়েছে, আজ এই মিষ্টি হাসিটুকু অর্জন করেছে। রিফাত মনে মনে প্রতিজ্ঞা করলো মেয়েটার এই হাসিটুকু সারা জীবন ধরে রাখতে সে আপ্রাণ চেষ্টা করবে। নীরবতা ভেঙে রিফাত বলল, প্রিয়তমা, তুমি কি জানো তোমাকে পেয়ে আমরা সবাই জয়ী হয়েছি। অনন্যা ধ্যান ভেঙে যায়, বলে একটু বেশি বলছেন না? একদম না, আমি তো শুধু নিজের মতো করে থাকতাম, অথচ আপনারা সবাই আমাকে এতটা ভালোবাসা দিলেন। তুমি মানুষটাই ভালোবাসা দেওয়ার মতো। হঠাৎ অনন্যার ফোন বেজে উঠল। স্ক্রিনে তাকে নাম্বারটা দেখে অনন্যা থমকে গেল, চোখের পাতা কেঁপে উঠল। একটা সময় নাম্বারটা সে মুখস্থ করে নিয়েছিল। কি অদ্ভুত, বছর পর বছর চলে গেল তবুও নাম্বারটা সে ভুলেনি। রিফাত অনন্যার অস্থিরতা দেখলো, হয়তো তার মুখবাই দেখে কিছু বুঝতে পারলো। বলল, ফোনটা তোলা হয়তো তোমাকে কারো কিছু বলার থাকতে পারে। প্রথমবার ফোনটা কেটে গেল, আবারও বেজে উঠল। অনন্যা ফোনটা রিসিভ করে কাঁপা কাঁপা হাতে কানের কাছে নিয়ে বসে রইল, অপেক্ষা করছে অপর পক্ষের কিছু বলার। ভাঙা ভাঙা কণ্ঠে ওপাশ থেকে আওয়াজ এলো, অনন্যা। অনন্যা সালাম দিল, বলল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আন্টির ডাক শুনে রুকসানা অবাক হলো, থমকে গেল, বলল, কে বলছেন? আমি অনন্যাকে খুঁজছিলাম, এটা তো অনন্যার নাম্বার।
জি, আমি অনন্যা বলছি। আমাকে চিনতে পারছিস না মা তুই? আমি তোর শাশুড়িরা। এতটুকু বলতেই তার হুঁশ ফিরে আসলো। সে কি বলছে? সে নিজেকে অনন্যার শাশুড়ি হিসেবে পরিচয় দিচ্ছে, আবার রাজীবের নাম নিচ্ছিল ভেবে লজ্জায় তার মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে করছে। অথচ মেয়েটার সঙ্গে তার সেই সম্পর্ক ছিন্ন হয়ে গেছে বহু আগেই। তাই তো মেয়েটা তাকে আন্টি বলে সম্বোধন করলো, অথচ এক সময় মেয়েটা তাকে আম্মা ডাকতো। নিজেকে সামলে নিল রুকসানা। অনন্যা রুকসানার কথাটুকু শুনলো, হয়তো বাকি কথাটা মনে বুঝতে পারলো, তবে সে চুপ করে রইল। রুকসানা ফের বলো, কেমন আছিস জিজ্ঞেস করবো না? যদি বলিস ভালো আছিস তাহলে হয়তো আমার নজর পড়ে যেতে পারে। এই নরক থেকে বেরিয়ে ভালো থাক সেই দোয়াই করি। অনন্যার মা, আমি জানি আমি অনেক দেরি করে ফেলেছি, তবুও মরণের আগে একবার তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে ক্ষমা করে দিবি মা? চুপ করে রয় অনন্যা। রুকসানা আবারও বলে, কি রে মা, ক্ষমা করবি না? অনন্যা মনে মনে ভাবে, এ তো সুন্দর মায়া ভরা ডাক, আগে তো কখনো ডাকিনি। অনন্যার ফোন আসার সাথে সাথে রিফাত উঠে বসে পড়ে অনন্যার পাশে। অনন্যা রুকসানার কথা শুনতে শুনতে রিফাতের বুকে মাথা ঠেকিয়ে বসে। রিফাতের এত কাছে থাকায়, মোবাইলের ফুল সাউন্ড থাকায় রিফাত সব কিছুই শুনতে পায়। অনন্যার কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, কি গো, কিছু একটা বলো, পারলে ক্ষমা করে দাও। ক্ষমা করা মানে তাদের কাছেই ফিরে যাওয়া নয়, নিজেকে হালকা করা। অনন্যা চোখে পানি জমে, ভাবে এই মানুষটা তো ভালো কেন, তাকে তো ভালোবাসে। সব মানুষকে সম্মানে রাখার অদ্ভুত ক্ষমতা এই লোকটার আছে। রুকসানা অনন্যার অপেক্ষা করতে করতে আবারও বলে, কিছু বলবে না? দে না ক্ষমা করে আমাকে। অনন্যা নিজের সঙ্গে যুদ্ধ করতে করতে শেষমেশ বলো, আমি চাই আপনাকে ক্ষমা করে দিতে। আপনাকে ক্ষমা চাইতে হবে না। আমি বলবো না যে এই মুহূর্তে আপনাকে ক্ষমা করে দিয়েছি, তবে আমি চেষ্টা করব, ভীষণভাবে চেষ্টা করব। এই যে আমাদের সঙ্গে যখন কেউ অন্যায় করে আর ক্ষমা চায়, তখন আমার সেই কথার মান রাখতে হয়তো বলি হ্যাঁ ক্ষমা করে দিয়েছি, অথচ মনের ভেতর তার দেওয়া আঘাতগুলো বারবার উকি দেয়, ভীষণ কষ্ট হয়। আমি চাই আমাদের নিয়ে আঘাতগুলো নির্মূল হয়ে যাক আমার ভেতর থেকে। আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের মন থেকে ক্ষমা করতে সফল হই। অনন্যার কথাগুলো শুনে রিফাত আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে অনন্যার দিকে। সুখ কখনো কখনো তো নিঃশব্দে আসে যে মানুষ ভুলে যায়, এই নিস্তব্ধতাই অনেক সময় আগাম ঝড়ের ইশারা। অনন্যা আর রিফাতের জীবনটা ঠিক তেমনই শান্ত চলছিল। প্রতিদিনের ব্যস্ততার মাঝেও দুজনের মধ্যে বেশ সময় বের করে নিত। মাঝে মাঝে রাতে ছাদে দাঁড়িয়ে আকাশ দেখা, বারান্দায় দুজনে একসাথে দোলনায় দোল খাওয়া, সকালে একসাথে নাস্তা, এই ছোট ছোট মুহূর্তগুলোতেই তারা সুখ খুঁজে পাচ্ছিল। কিন্তু একদিন হঠাৎ করে সেই ছন্দে ছেদ পড়ল। অনন্যা বাচ্চাদের ক্লাস নিচ্ছিল, তখনই তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে রিফাতের নাম্বার দেখে বেশ অবাক হয়, কারণ অনন্যা জানা এই সময় রিফাতের ফোন দেওয়ার কথা নয়। রিফাত জানে অনন্যা এই সময়টা বাচ্চাদের জন্য। অনন্যার বুকের ভেতর কেঁপে ওঠে। একবার কেটে গেল, আবারও বেজে ওঠে ফোনটা। গুরুতর কিছু না হলে এমনটা হওয়ার কথা নয় ভেবে অনন্যা ফোনটা রিসিভ করে। সাথে সাথে ওপাশ থেকে ভেসে আসে অপরিচিত একজন কণ্ঠস্বর, এই মোবাইল নাম্বারটা তো আর আপনি তার কে হন? কাটা কণ্ঠে অনন্যা জানতে চাইল, কেন? আসলে এই মোবাইলটা যার, তিনি অ্যাক্সিডেন্ট করে গুরুতর আহত হয়েছেন। আমরা তাকে সিটি হসপিটালে অ্যাডমিট করেছি, আপনারা তাড়াতাড়ি চলে আসুন দয়া করে। অনন্যার হাত থেকে মোবাইলটা পড়ে যায়। মোবাইলটা মেঝেতে পড়ে যাওয়ার শব্দে অনন্যা বাস্তবে ফিরে এলো। শব্দটা খুব জোরে ছিল না, তবু তার কানে যেন বজ্রপাতের মতো আঘাত করলো। এক মুহূর্তের জন্য সে বুঝতে পারলো না কোথায় আছে। কোথায় আছে, কি হচ্ছে। বুকের ভেতর হঠাৎ করে কেমন এক চাপ অনুভব হলো। মনে হচ্ছে যেন কেউ অদৃশ্য হাতে তার গলা চেপে ধরেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকের ভেতরটা হু হু করে উঠেছে। চারিপাশে সব কেমন অন্ধকার হয়ে যাচ্ছে। বাচ্চাদের কোলাহল, ক্লাসরুমের শব্দ, সব কিছু যেন ঝাপসা। চারপাশে সব কিছু ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে। চোখ খোলা থাকলেও সে যেন শরীরে ঠিকভাবে দেখতে পাচ্ছে না। দেওয়ালগুলোর বেজগুলো, বাচ্চাদের মুখ, সব কিছু ঝাপসা হয়ে একটা ভেতরে আরেকটা মিশে যাচ্ছে। একজন সহশিক্ষিকা ওই ক্লাসরুমের সামনের পথ দিয়ে যাচ্ছিল, কিন্তু পড়ার শব্দে সেদিকে তাকে দৌড়ে এলো, অনন্যার কাঁধে হাত রাখলো। কি হয়েছে অনন্যা আপু? অনন্যা কি কিছু বলতে পারছে না, ঠোঁট কাঁপছে, হাত কাঁপছে, চোখ ভিজে গেছে। তুমি তুমি একটা কথায় মাথায় ঘুরছে শুধু। রিফাতের অ্যাক্সিডেন্ট, সিটি হসপিটাল। সহশিক্ষিকা নিচে এসে নিজ দিকে তাকিয়ে দেখে অনন্যার মোবাইলটা রিসিভ করে রয়েছে। তিনি আন্দাজ করলেন নিশ্চয়ই গুরুতর কোনো খবর এসেছে। সহশিক্ষিকা রুমা অনন্যাকে ধরে চেয়ারে বসালেন, বলেন, শান্ত হন আপু, আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন, নিজেকে শক্ত ধরুন।
ধৈর্য ধরুন, নিশ্চয়ই ভালো কিছু অপেক্ষা করছে আপনার জন্য। এই মুহূর্তে অনন্যার কানে জায়গা রুমার কোনো কথাই ঢুকছে না। তার মস্তিষ্ক শুধু ঘুরপাক খাচ্ছে। তাকে এক্ষুনি রিফাতের কাছে যেতে হবে। রুমা বাচ্চার দিকে ইশারা করে বলল, তোমাদের কারো কাছে পানি আছে? ম্যামকে এক্ষুনি কেউ পানি দাও। একটা বাচ্চা তার পানির পাত্রটা এগিয়ে দিল। রুমা অনন্যার মুখে পানি দিয়ে অনন্যা কোনো মতো এক চুমুক পানি পান করে সেটা সরিয়ে নিল। মানুষটা ওখানে একা আমার অপেক্ষায়। আমার তো সময় নষ্ট করা যাবে না। মিস রুমা, আপনার মোবাইলটা হাতে তুলে নিল। মোবাইলটার কোনো সমস্যা হয়নি। মোবাইলটা অনন্যার দিকে এগিয়ে দিল। অনন্যা মোবাইলটা নিয়ে তাড়াহুড়ো করে ডায়াল চেক করলে। বারবার চেক করে দেখে এটা রিফাতের নাম্বার। অনন্যা মনে মনে বারবার সৃষ্টিকর্তাকে ডাকছিল যেন এটা ভুল নাম্বার হয়। তবে তার চাওয়া এবার সৃষ্টিকর্তা কবুল করেনি। আমি 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 যাচ্ছি বলেই কোনোভাবে নিজেকে সামনে নিয়ে অনন্যা বেরিয়ে পড়ে। রুমা পেছন থেকে বেশ কয়েকবার ডাক দেয় এবং পিছন পিছন ছুটতে থাকে। অনন্যা আপু, প্লিজ দাঁড়ান, আপনি ঠিক নেই। আমিও আপনার সাথে যাচ্ছি, একটু অপেক্ষা করুন। রুমা ছুটে এসে কোনো রকম অনন্যার হাতটা টেনে ধরে। কী করছেন? এতটা অবস্থ সে। আপনি নন। মিস রুমা, আপনি আমাকে ছাড়ুন, আমাকে এক্ষুনি যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। নিশ্চয় যাবেন, কিন্তু কি হয়েছে আপু সেটা তো বলুন। আমার হাজবেন্ড অ্যাক্সিডেন্ট করেছে, তাকে সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভাঙা কণ্ঠে অনেক কষ্টে কথাগুলো বলল অনন্যা। রুমার একটিবারও বাক্য উচ্চারণ করল না। সে অনন্যার হাত ধরে চলল হেড স্যারের কাছে। সেখানে গিয়ে সব কিছু খুলে বলে। রুমা এবং অনন্যা দুজনে ছুটি নিয়ে রুমা অনন্যার হাত ধরে এগিয়ে চলো হসপিটালের উদ্দেশ্যে। রাস্তার নামতেই অনন্যার কাছে আকাশটা অদ্ভুত রকম ভারী মনে হলো। মনে হচ্ছিল এই শহরের সব ব্যস্ততা আজ তার বিরুদ্ধে। রুমা নিজ দায়িত্বে গাড়ি ঠিক করে অনন্যাকে নিয়ে পৌঁছালো হসপিটালে। এই সাহায্যটুকু অনন্যার কাছে অদ্ভুত এক শক্তি, যা আল্লাহর তরফ থেকে তার জন্য বরাদ্দ করা হয়েছে। হসপিটালের ভিতরে পা রাখতে অনন্যার ভেতরে আরও ভারী হয়ে উঠল। চারপাশে অসংখ্য মানুষের ভিড়, অ্যাম্বুলেন্সের শব্দ, নার্সদের ছোটাছুটি, তাড়াহুড়া, সব মিলিয়ে অস্থির একটা পরিবেশ। চারপাশে ভিনালের গন্ধ। অনন্যা চারপাশ তার নজর বুলাচ্ছে, এই আশা যেন মানুষটাকে এখানে সুস্থভাবে দেখতে পায়। রুমা এখনও অনন্যার হাতটা ছেড়ে দেয়নি। হয়তো তার ধারণা এই মুহূর্তে অনন্যার হাতটা ছেড়ে দিলে সে আরও ভেঙে পড়বে। হসপিটালের ভেতরে এসে যেন অনন্যা নিজেকে শক্তি খুঁজে পেল। রুমার ধরে থাকা হাতটা এখন তার কাছে বেশ বিরক্ত লাগলো যেন। অনন্যা নিজের সর্বশক্তি দিয়ে রুমার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। দৌড়ে রিসেপশনে পৌঁছালো। রুমা তাকে একলা ছেড়ে দিল না, সেও তার পিছন পিছন ছুট লাগালো। রিসেপশনে এসে অনন্যার খানিকটা তোতলাতে তোতলাতেই বলল, এ এখানে একটু আগে অ্যাক্সিডেন্টের কোনো পেশেন্ট এসেছে? জি ম্যাম, একটু আগে অ্যাক্সিডেন্ট দুজন পেশেন্ট আনা হয়েছে। তাদের অবস্থা বেশ গুরুতর। তাদের মধ্যে একজনের নাম শনাক্ত করা গেছে, রিফাত। তার গলায় আইডি কার্ড ছিল, যার কারণে আমরা তার নামটা শনাক্ত করে পেয়েছি এবং তার মোবাইল দিয়েই তার পরিবারের একজনকে ফোন দিয়েছিলাম। অন্য পেশেন্টকে পরিচয় জানা যায়নি, তবে তার ফোন থেকেও তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। আপনি কি রিফাতের পরিবারের নাকি অন্যজনের? অনন্যা বহু কষ্টে রিফাত উচ্চারণ করলো। উনি ঠিক আছেন তো? ম্যাম প্লিজ নিজেকে শক্ত করুন, পেশেন্টকে ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে, ডাক্তার দেখেছেন, তিনি আপডেট জানাবেন, অপেক্ষা করুন প্লিজ। আমি সেখানে যেতে চাই প্লিজ। আমি ওনার স্ত্রী, আমাকে নিয়ে চলুন ওনার কাছে। উনি নিশ্চয়ই আমাকে খুঁজছেন। ম্যাম প্লিজ আপনি শান্ত হয়ে বসুন। রিসেপশনিস্ট রুমাকে উদ্দেশ্য করে বলল, প্লিজ ওনাকে সামলান, ডক্টরকে চিকিৎসা করার সময় দিন এবং তিনি নিজে থেকে আপনাকে জানাবেন। এবার যেন রুমা ওখানে ঘাবড়ে গেল। কী করবে বুঝে উঠতে পারছি না। অনন্যাকে ধরে সিটে বসালো। বলল, আপু বাড়িতে জানানো উচিত আপনি এখানে একা। অনন্যা নিজেকে সামনে রিফাতের বাবার নাম্বারে ডায়াল করুন। রুহুল আমিন ফোনটা রিসিভ করে হ্যালো বলতে অনন্যা তার নিজেকে ধরে রাখতে পারল না, ঝড়ঝড়িয়ে কেঁদে দিল। রুহুল আমিন বেশ অপ্রস্তুত হয়ে বললেন, বলেন কি হয়েছে মা, কাঁদছিস কেন? শান্ত হয়ে যা মা, আমাকে বল কি হয়েছে। আব্বু, ওরা আমাকে ওনার কাছে যেতে দিচ্ছে না। কী সব বলছিস, কিছুই তো বুঝতে পারছে না। রুমা অনন্যা থেকে ফোনটা কেড়ে নিয়ে নিজেই কথা বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল। অনন্যার মোবাইলে অন্য মেয়ের কণ্ঠস্বর শুনে তিনি আরও ঘাবড়ে গেলেন। অনন্যার কিছু হয়েছে কি না ভেবে।
ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আর আমার মেয়েটার কি হয়েছে? কোথায় আছেন আপনারা? আঙ্কেল, আমরা সিটি হসপিটালে আছি। আপনি প্লিজ দ্রুত চলে আসবেন। হসপিটালের নাম শুনে রুহুল আমিন আর একটু সময়ও ব্যয় করলো না। তিনিও ছুটলেন হাসপাতালের উদ্দেশ্যে। ইমার্জেন্সি থেকে ডাক্তার বেরিয়ে এলো। অনন্যা এক মুহূর্ত দেরি করলো না। ডাক্তারের সামনে গিয়ে দাঁড়ালো তৎক্ষণাৎ। ডক্টর, রিফাত, ওনার অবস্থা এখন কেমন? ঠিক আছেন তো উনি? আমি আমি ওনার সঙ্গে দেখা করতে চাই, প্লিজ। প্লিজ ডক্টর। ভেতরে দুজন পেশেন্ট রয়েছে, গুরুতর অবস্থায় আহত। আপনাকে দেখে ঠিক লাগছে না। আপনি ভিতরে গিয়ে হয়তো নিজেকে ঠিক রাখতে পারবেন না। এমনটা হলে আমি আপনাকে ভেতরে যেতে পারছি না। না না ডক্টর, আমি এমন কিছু করব না যাতে ওনার কোনো ক্ষতি হয়ে যায়। প্লিজ আমাকে ভেতরে নিয়ে চলুন। আমি একবার ওনাকে দেখতে চাই, ওনার সঙ্গে কথা বলতে চাই। উনি এখন কথা বলার মতো অবস্থায় নেই। উনি এখন অজ্ঞান অবস্থায় আছেন। আপনারা দুজন এসেছেন, পরিবারের আর কেউ নেই? তারা আসেনি? পেশেন্টের রক্তের প্রয়োজন, অপারেশন লাগাতে পারে। অনন্যা ধৈর্যের বাঁধ যেন এবার ভেঙে গেল। খানিকটা জোর গলায় বলল, আপনারা কেউ কেউ বুঝতে পারছেন না, ওনাকে আমি দেখতে চাই। হাজবেন্ড উনি আমার। বলে অপেক্ষা করলো না অনন্যা। ডক্টরকে ভেঙিয়ে দরজা ঠেলে সে ভিতরে ঢুকে গেল। ভিতরে ঢুকে তার চোখ আটকে গেল আকাশি রঙের শার্ট আর কালো প্যান্ট পরনে লোকটার দিকে। গলায় কালো টাই, এমনকি মানুষটাকে সে নিজ হাতে সাজিয়ে দিয়েছিল সকালে। এখন কয়েক সেকেন্ডের ব্যবধানে মানুষটা নিস্তেজ হয়ে পড়ে রয়েছে হাসপাতালের স্ট্রেচারে, অক্সিজেন মাস্ক লাগানো অবস্থায়। রিফাত ভীষণ হাসি খুশি প্রাণবন্ত একজন মানুষ। রিফাত অনন্যার বিয়ে 6 মাস হতে চলল। তাদের সম্পর্কটা আর 10টা স্বামী স্ত্রীর মতো স্বাভাবিক। বরঞ্চ অন্যদের থেকে তাদের সম্পর্কটা যেন আরও প্রাণবন্ত, অন্যরকম। রিফাত অনন্যার প্রেমে বহু আগে পড়েছে, তবে অনন্যা তো বিয়ের পরে। এই দিক থেকে অনন্যার মনে হয় তাদের সম্পর্কটা যেন নিত্য নতুন। রিফাত অনন্যার জীবনে আসার পর থেকে তার অতীতের পাতায় যেন ধুলো জমতে শুরু করেছিল। যখন তাদের জোড়া এক হাত গেল, একে অপরের নামে এক সুতায় বেঁধে গেল। রিফাতের যত্ন ভালোবাসাগুলো গভীরভাবে প্রকাশ পেতে লাগলো। তখন থেকে যেন অতীতে একটা দুঃস্বপ্ন মনে হতে লাগছিল অনন্যার কাছে, যার সে আস্তে আস্তে ভুলে যাচ্ছে। তবে অনন্যার ভালোবাসার অনুভূতিগুলো নিশ্চুপ, নীরব। হয়তো সে তা প্রকাশ করতে ভয় পায়, যদি ধোঁয়াশা হয়ে যায়। রিফাত তা বোঝে, সে অবুঝ নয়। তবুও সে মাঝে মধ্যে মজা করে, অনন্যার সঙ্গে হাহাকার করা ভাবভঙ্গি করে। সে বুঝতে চায় যেন অনন্যা তাকে নিজ থেকে কিছু বলে না, বলে তার ভীষণ কষ্ট হচ্ছে। সে শুনতে চায়। মাঝে মাঝে মজা করলেও এটা আসলে সত্যি যে শুনতে চায় যে তার অনন্যা তাকে ভীষণ ভালোবাসে। সেটা তার কাছে প্রকাশ করবে। সে যেমন যখন তখন ছুটে এসে অনন্যাকে জড়িয়ে ধরে, ভালোবাসার কথা বলে অনন্যা এমনটা করবে। অনন্যা হয়তো কিছুটা হলেও তা বোঝে, তবে সে পেরে ওঠেনি এখনো। অনন্যার মনে হচ্ছে সে দৌড়ে গিয়ে রিফাতকে জড়িয়ে ধরলেই সে অনন্যাকে জড়িয়ে ধরে হেসে দেবে। ম্যাডাম শেষ পর্যন্ত ধরা দিলেন, আর ধরে থাকতে পারলেন না। তবে এমন কিছুই হলো না। অনন্যার পা দুটো আর সামনে এগোচ্ছে না। মনে হচ্ছে যেন মেঝেতে আটকে দেওয়া হয়েছে তার পা দুটো। চোখের পলক ফেলতেও ভয় লাগছে। তার ভাবনা এলো, সে কি বড্ড দেরি করে ফেললো? অভিমান করলো কি মানুষটা? বুকের ভেতর মোচড় দিয়ে উঠল অনন্যার। তার কান্না আসছে না, হয়তো সে শক্তি ফুরিয়ে গেছে। রিফাতের আকাশি রঙের শার্ট রক্ত লাল দেখে, রিফাতের শ্যামরে বর্ণে শুকনো মুখোশের লাল রক্তের ফোঁটা, তার আঘাতে কালো চিহ্ন দেখে বহু কষ্টে ধীরে ধীরে স্ট্রেচারের পাশে এগিয়ে গেল সে। হাত বাড়িয়ে এগিয়েও থমকে গেল। ভয় লাগছে, ছুলে ব্যথা আরও বেড়ে যাবে নিশ্চয়ই। অক্সিজেনের মাস্কের নিচে রিফাতের মুখটা অচেনা লাগছে। কপালে হালকা ব্যান্ডেজ, চোখ দুটো বন্ধ। এখন এমন শান্ত যেন গভীর ঘুমে আছে। অনন্যার চোখ থেকে পানি পড়ে, তবে তার কান্নার কোনো শব্দ নেই। অনন্যা ফিসফিসিয়ে আস্তে করে বলল, রিফাত, আপনি শুনতে পাচ্ছেন? আমি নিজে থেকে ছুটে এসেছি আপনার কাছে। আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমার কষ্ট তো আপনার সহ্য হওয়ার কথা নয়। তবু কেন আপনি চুপচাপ? আপনি কি খেয়াল করেছেন আমি আপনার নাম ধরে ডেকেছি? আপনি প্লিজ আমার দিকে তাকান, একটুখানি হাসুন। এমনটা তো হওয়ার কথা ছিল না। আপনি সুস্থ শরীরে বেরিয়ে গিয়েছিলেন, আমার কাছে সুস্থ শরীরে ফিরে আসার কথা। আপনি এমনভাবে শুয়ে আছেন কেন? আপনি আমাকে প্রতীক্ষা রাখলেন?
কোনো উত্তর অনন্যা রিফাতের কাছ থেকে পেল না, শুধু চারদিকে হাসপাতালের কোলাহল। অনন্যা রিফাতের একটা হাত চেপে ধরল, সে চোখ জোড়া বন্ধ করে নিল। বন্ধ চোখ থেকে পানি পড়ে রিফাতের হাতে গিয়ে পড়ল। মনে পড়ল সকালে রিফাত বলেছিল, আজ আমরা ফিরতে অনেকখানি দেরি হতে পারে, তুমি কি অপেক্ষা করবে আমার জন্য? যদিও তখন অনন্যা বলেছিল, আপনি সুস্থ শরীরে তাড়াতাড়ি ফিরে আসুন, এই দোয়াই করি। হন্তদন্ত হয়ে ছুটে এলেন রুহুল আমিন। স্ত্রী কন্যাকে তিনি জানাননি কোনো কিছুই, আগে নিজের পরিস্থিতি দেখতে চাই, তবেই জানাবেন। প্রথমে তার ধারণা ছিল হয়তো অনন্যার কিছু একটা হয়েছে, তাই তিনি আসার পথে ছেলের মোবাইলে ফোন করেছিলেন। এক অপরিচিত ব্যক্তি ফোনটা ধরে জানালো যে এই মোবাইলের মালিক অ্যাক্সিডেন্ট করেছে। তার আর বুঝতে বাকি নেই অনন্যার কান্নার কারণ। রিসিপশনে জিজ্ঞেস করে তিনি কোনো মতে ইমার্জেন্সি পর্যন্ত পৌঁছালেন। নিজেকে ছেলের এমনভাবে পড়ে থাকতে দেখে তিনিও ভীষণ ভেঙে পড়লেন। একমাত্র ছেলে তার, এই অবস্থায় তার মতো শক্তপোক্ত বাবার সামনে পড়ে রয়েছে। এগিয়ে গিয়ে অনন্যার মাথায় হাত রাখলেন। অনন্যা পিছনে ফিরে রুহুল আমিনকে দেখতে পেয়ে বসে একটা স্থান পেল, বুকে খানিক সাহস পেল, কান্না করার স্থান পেল। বলল, আব্বু। রুহুল আমিন কাঁপা গলায় বললেন, আল্লাহ আছেন না মা, তিনি আমাদের পরীক্ষা দিয়েছেন, তিনি আমাদের অবশ্যই সাহায্য করবেন, চিন্তা করো না, আল্লাহকে ডাকো বেশি বেশি করে। ডক্টর জানালেন মাথাটা বেশ আঘাত লেগেছে, বাম পাশটা ভেঙে গেছে আর শরীরের বিভিন্ন স্থানে ক্ষত আঘাত রয়েছে। মাথাটা আঘাতের খানিক গুরুতর, অপারেশন না করলে পরবর্তীতে সমস্যা হতে পারে। রুহুল আমিন সবটা শুনে তিনি অনুমতি দিলেন অপারেশনের করার জন্য, তবে ঘন্টা চারেক সময় চেয়ে নিলেন ডক্টরের কাছ থেকে। ছেলের এমন অবস্থায় এত বড় অপারেশনটা একা একা ফেস করার সাহস করে উঠতে পারলেন না। ডক্টর সময় দিল। এতটুকু সময়ের মধ্যে যা ওষুধ, ইঞ্জেকশন, স্যালাইন এর প্রয়োজন সবই চলতে লাগলো রিফাতের শরীরে। অপারেশন শব্দটা অনন্যার বুকের কাছে যেন ভীষণ ভারী লাগলো। মনে প্রাণে আল্লাহকে ডাকতে লাগলো অনন্যা। তার ভীষণ ভয়, প্রতিজ্ঞা পুরুষ যে অনন্যা খুব একটা ভালো হয় না, ভালো হয় না এমনটা মনে হতেই অনন্যা আটকে উঠল। সে আবারও ভাবলো, না না, রিফাত তো অনন্যার প্রতীক্ষা পুরস্কার, রিফাতের মতো জীবনসঙ্গী জীবনের বাবা, এর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। সন্তানের এত বড় অপারেশনের মায়ের তো অবশ্যই প্রয়োজন। তাই রুহুল আমিন নিজেকে শক্ত রেখে নিজের ওয়াইফকে ফোন দিলেন, মেয়েকে নিয়ে যেন তাড়াতাড়ি হসপিটালে চলে আসে। অনন্যার বাবার বাড়িতেও জানিয়ে দিলেন দুঃসংবাদটা। সবাই যে যার স্থান থেকে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলেন। রত্নার মনসুরা বেগম কাঁদতে কাঁদতে হাসপাতালে ঢুকলেন। ওদের আর বুঝতে বাকি নেই গুরুত্বপূর্ণ কিছু হয়েছে। মনসুরা বেগম ছেলেকে দেখে ভীষণ ভেঙে পড়লেন। রত্নাও ভেঙে পড়েছে ভীষণ। রিফাত মানুষটা সবার এতটাই প্রিয় যে সবাই ভেঙে পড়লেও কে কাকে সামলাবে। অনন্যার পরিবারের সবাই এসে হয়তো বেশ সাহস দিতে পারছে তাদেরকে। অনন্যার বাবা ভাইয়েরা রুহুল আমিনকে সামলাতে পারে। অ্যাক্সিডেন্টে আহত হয়েছে মূলত ৩ জন, ২টা মোটরবাইক আর ট্রাকের সংঘর্ষ হয়েছে। এর মধ্যে একটা মোটরসাইকেল ছিল রিফাতের, সে ছিল একাই। অপর মোটরসাইকেলে ২জন ছিল। সেই মোটরসাইকেলের চালকের তেমন কোনো ক্ষতি হয়নি, সে নিজেও সেভ করে রাখতে পারেনি। সামান্য কিছু আঘাত পেয়েছে, যা সেরে উঠবে, কিন্তু ওষুধ খেলেই লাগাবেই। তার পিছনে ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। রিফাতের অবস্থা একটু বেশি গুরুতর, সে মাথায় আঘাত পেয়েছে। ভুলবশত আর সে হেলমেট ব্যবহার করেনি। সচরাচর সে এমন ভুল করে না, কানে পিছে কোথাও গেলে হেলমেট ব্যবহার করে তার বাইক চালায়। আর আজ তাকে বিপদে ডাকছিল বলে হয়তো সে ভুলে বসেছে। অপর আহত ব্যক্তির চেতনা ফিরে এসেছে। ডক্টর নার্সদের মুখে শোনা গেছে তার একটা হাত ভেঙে গেছে আর একটা পায়ের এক্সিডেন্টে 2 জায়গায় ফাটল পাওয়া গেছে। ঘণ্টা 2 পরে অনন্যার বাড়ির মানুষজন সবাই ঢুকলো হাসপাতালের ভেতরে। তাদের পেয়ে অনন্যা সহ তার শ্বশুর শাশুড়ি কিছুটা শক্তি খুঁজে পেল যেন। কান্না করার জন্য কাঁদ পেলেন। রুহুল আমিনও এবার নিজেকে ছেড়ে দিলেন। এতটা সময় বহু কষ্টে নিজেকে আটকে রেখেছিলেন। অনন্যার পরিবারের সকলের চোখে পানি, কিন্তু তাকে সামলাতে হচ্ছে সবাইকে। অনন্যা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মা, ও মা, আমাকে কেন এত অপেক্ষা করতে হয় ভালো কিছুর জন্য? সব প্রতীক্ষা শুধু আমার কেন? মোসরেরা বেগম এত কষ্টের মধ্যেও তিনি তার প্রিয় পুত্রবধূর মাথাটা নিজের বুকের ভেতর নিয়ে কাঁদলেন। বললেন, আমাদের সবার ভালোবাসার দোয়ায় ও ঠিক হয়ে ফিরে আসবে সুস্থভাবে।
আকলিমা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। অনন্যার বাবাও সান্ত্বনা দিলেন, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে না। আল্লাহকে ডাকো, সব কিছু ঠিক করে দিলেন। উনি অপূর্ব রিফাতের অপারেশনের সম্পূর্ণ প্রস্তুত নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে। খানিকক্ষণের মধ্যে অনন্যার নজর আটকে গেল। স্ট্রেচারে করে তার জীবনসঙ্গীকে অপারেশন থিয়েটারের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। সে কিছু বুঝে ওঠার আগেই সেই রুমের দরজাটা বন্ধ হয়ে গেল। হাসপাতালের করিডোরটা যেন হঠাৎ করে অচেনা হয়ে গেল অনন্যার কাছে। সাদা দেওয়াল, টকটকে আলো, চারপাশে মানুষের যাতায়াত, সবকিছু কেবল নিঃশব্দ অথচ ভীষণ কোলাহলময়। অপারেশন থিয়েটারে সামনে লাল আলোটা জ্বলে উঠতেই অনন্যার বুক ধক করে উঠল। রিফাত এই বন্ধ দরজার উপরে